জমিদার বাড়ি মৃত্যু শোকে আচ্ছন্ন হয়ে আছে। সবাই প্রিয় মানুষ হারানো তিক্ত সত্য মেনে নিতে হিমশিম খাচ্ছে। এক একজন এক একভাবে গুটিয়ে নিয়েছে নিজেকে। কায়ের এই অবস্থা দেখেই ডেইজি আতঙ্কিত হয়ে আছে। বারবার ভাবছে কখন কোন দিক থেকে তাকেই না শেষ করে দেয়। ডেইজির এমন ভীত হওয়া দেখে ভীষণ রকম বিরক্ত গঙিও নাক মুখ সিটকে বলে, এত ভয় পাওয়ার কি আছে ডেইজি? তুমি একটু বেশি বেশি করছো। ডেইজি খ্যাক করে ওঠে, চিবিয়ে চিবিয়ে বলে, এত কিছুর পরও বলছো ভয়ের কি আছে? তুমি বুঝছো না ওই কাইকে যে ফেলেছে? গঙিও ভ্রু কুচকে তাকায় ডেইজির দিকে। ডেইজি কাচুমাচু হয়ে বসে। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে এসে আবার কাচুমাচু হয়ে থাকে। গঙিও ওর দিকে তাকিয়ে বলে, তোমার কি মনে হয় জাঙ্কুক আর তে ছাড়া কখনো কারো সাহস হবে এত বড় একটা কাজ করার? আমি জাঙ্কুককে যতটুকু চিনি ও কখনোই নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করবে না, কিন্তু তে তে ওই যিশুর এই অবস্থার পর আরো ক্ষেপে উঠেছে। ওর মাঝে এখন প্রতিশোধের নেশা জ্বলন্ত শিকার মতো ফুটছে। বুঝছো না তুমি? গঙিও তখন বলো, হ্যাঁ তাহলে এখন তুমিও ভয়ে মরো যত সব। গঙিও রেগে বের হয়ে যায়। গঙিও যতই মুখে বড় বড় কথা বলুক না কেন, কায়ের সাথে যা হয়েছে তারপর মনে মনে তারও ভয় বেড়েছে। কিন্তু সে তো পুরুষ মানুষ, কখনোই নিচু হবে না একটা মেয়ের কাছে, কখনোই না। গঙিও চলে যেতেই ডেইজি আরো জড়সড় হয়ে বসে। তার ভেতরটা ভয় ছটপট করছে। আশেপাশে যেন তে হাজারবার তাকে মারার পরিকল্পনা করছে। কানে হাত চেপে পাগলের মতো মাথা নাড়াতে থাকে দুদিকে ডেইজি, আর বিড়বিড় করে বলতে থাকে, মারিস না দে, আমাকে মারিস না। এর মাঝেই জ্যাকসন তের ঘরে আসে। তের হাত ধরে বলে, বনু আমি চলে যাচ্ছি রে। এখানে এসেছিলাম জমিদার বাড়ির মেয়ের জামাই হতে, কিন্তু তা তো আর হলো না। তুই এখানে থেকে করবই তো কি? তাছাড়া বোনের বাসা আর থাকবই বা কদিন? যিশোর এই অবস্থার পর তুই ভীষণ ভেঙে পড়েছিস। তুই নিজের যত্ন নিস বনু। আমি আসি তাহলে। তে তখন জ্যাকসনকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলল, তুমিও চলে যাবে? সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে কেন? জ্যাকসন ভাই বলতে পারো আমি কি অপরাধ করেছি? জ্যাকসন ভাই, কেন আমাকে সবাই এক এক করে ছেড়ে চলে যাচ্ছে? জ্যাকসন তখন তের চোখের পানি মুছে বলল, বনু কে বললো তোকে যে আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি? আরে পাগলি, আমি সারা জীবন তোর সাথে থাকবো। তোর যখনই দরকার হবে আমাকে একবার ডাকবি, আমি সাথে সাথেই চলে আসবো। আর যিশু যিশু কিন্তু এখনো তোর সাথেই আছে, তোর আশেপাশেই আছে, তোর মনে সারা জীবন থাকবে সে। জ্যাকসন তখন বলল, আমি আসি রে বনু, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে। আবার না হয় আসবো কখনো তোর সাথে দেখা করতে। ভালো থাকিস বনু। কথাটা বলেই জ্যাকসন সেখান থেকে চলে গেল। তে তার চোখের পানি মুছে আকাশের দিকেই তাকিয়ে রইল। আর যিশু আর কায়ের মিলাদ, 3 দিনের দিন খাওয়ার ব্যবস্থা আর ওদের মিলাদ দেওয়াটাই মুখ্য উদ্দেশ্য। পুরো গ্রামকেই দাওয়াত করা হয়েছে। বাড়িতে সকাল থেকেই কাজের ধুম পড়েছে। বাড়ির অবস্থা খারাপ হওয়ায় জিমিনের বিদায় হয়নি। বাধ্য হয়ে সুগাকেও জমিদার বাড়িতেই থাকতে হয়েছে। গত 2 দিন সুগার বাবা মা কেউ এই ব্যাপারের জন্য জমিদার বাড়িতে না আসলেও আজ দাওয়াতের উসিলায় ঠিকই এসেছে। জিন কাজ সামলাবে নাকি নতুন বেআইনের আপ্যায়ন করবে তা বুঝে ওঠে না। শেষমেশ সুগার বাবা মায়ের আতিথেয়তার ভার পড়ে তের উপর। তে বিনা বাক্যে মেনে নেয়। নামজন যদিও সুগার জিমিনের বিয়েটা মেনে নিতে পারেনি, কিংবা সুগা বা তার পরিবারের কাউকেই পছন্দ করে না, তবুও সবটা চুপচাপ হজম করে নেয় শুধুমাত্র জাংকুকের জন্য। কাই চলে যাবার পর সব থেকে বেশি চুপচাপ হয়ে যায় ন্যান্সি। তবুও সব কাজ নিরূপণভাবে করছে। সবাই বোঝে তার মনের অবস্থা, কিন্তু বোঝার পরও কারো কিছুই করার নেই। কী বা করতে পারবে তারা ন্যান্সির জন্য? লিসা একবার ন্যান্সির মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কাজ করতে করতে এগিয়ে আসে ন্যান্সির কাছে। নিচু স্বরে জিজ্ঞেস করে, আপনার কি খারাপ লাগছে মেজো ভাবিজান? আপনি না হয় গিয়ে বিশ্রাম নেন, এদিকটা আমি সামলে নেব। ন্যান্সি মলিন মুখে হাসে, ছোট্ট করে বলে, সমস্যা নেই লিসা, তুমি যাও কাজ করো। লিসা তখন বলল, আপনি শিওর কোনো সমস্যা নেই মেজো ভাবিজান? ন্যান্সি মাথা নাড়ে।
লিসা আর কিছু না বলে নিজের কাজ করতে থাকে। ন্যান্সি নিজেও মন দিয়ে নিজের কাজ করতে থাকে। এর মাঝে হুট করে মাছের আষ্টে গন্ধ নাকে আসতেই ন্যান্সি পেট চেপে ধরে, এক দৌড়ে চলে যায় কল পাড়ে, এক পাশে বসে গড় গড় করে বমি করে দেয়। ন্যান্সির হঠাৎ এমন ছুটে যাওয়া দেখে লিসা নিজেও পিছু পিছু ছুটে এসেছিল, কিন্তু হঠাৎ করে ন্যান্সির এমন বমি দেখে বেশ চমকায়। দ্রুত ন্যান্সিকে আগলে নিয়ে মাথা চেপে ধরে এক হাতে, অন্য হাত দিয়ে ন্যান্সির পিঠে হাত বুলিয়ে দেয়। ন্যান্সি বমি করে ক্লান্ত হয়ে কল পাড়ে বসে পড়ে। লিসা পানি দিয়ে ন্যান্সির চোখ মুখ ধুয়ে দেয়, কুলি করায়। চিন্তিত সুরে বলে, কি হয়েছে কি ভাবিজান? হঠাৎ কি হলো আপনার? বমি হচ্ছে কেন? কাল থেকে কি কিছু খাননি আপনি? ন্যান্সি মাথা নাড়িয়ে ক্লান্ত গলায় বলে, খেয়েছিলাম লিসা। এর মাঝে পেছন থেকে একজন অপরিচিত মহিলা বলে উঠল, কি গো মেজো বউ, তোমার চোখ মুখ দেখা তো ভাল লাগে হ্যাঁ না, পোয়াতি নাকি? ন্যান্সি আর লিসা দুজনেই চমকে ওঠে, দুজনেই অবাক হয়ে নিজেদের দিকে তাকায়। লিসা কথা ঘোরাতে বলে, তেমন কিছু না চাচি, মেজো ভাবিজান তো অসুস্থ, তাই হয়তো এমন হয়েছে। মহিলাটি মুখ বাঁকিয়ে কি যেন বলতে বলতে চলে যায়। লিসা ন্যান্সিকে ধরে তুলে ঘরে নিয়ে যায়। দুজনে এই কথাটা এড়িয়ে গেলেও মনের মাঝে খুঁতখুঁত রয়েই যাচ্ছে। লিসা আপাতত মাথা থেকে সব কথা বের করে দিয়ে ন্যান্সিকে তার ঘরে নিয়ে তার বিছানায় শুয়ে দেয়। সাবধানে থাকতে বলে নিজে চলে যায় রান্নাঘরে। ন্যান্সি একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। খাটের সাথে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে থাকে কিছুটা সময়। মনের ভিতর যেন হাজারটা প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে তার। নিজ জায়গা থেকে উঠে আয়নার সামনে বসে, নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। চোখ মুখ আগে থেকে কেমন কালো হয়ে গেছে, কিন্তু পরিবর্তন এসেছে অনেক। গত মাস থেকেই ন্যান্সির শরীরটা খারাপ ছিল। মাঝে জ্বর ঠান্ডার কারণে কিচ্ছু খেতে পারেনি বলে সে ধরে নিয়েছে তার বোধহয় এই কারণে এত সমস্যা হচ্ছে। গত মাসে তার পিরিয়ডও সময় মতো হয়নি, এটাও ন্যান্সি স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিল। কিন্তু এই মাসেও যখন তার সেমভাবে পিরিয়ড মিস হয়ে যায়, তখন ন্যান্সির মনে সন্দেহ জাগে। আর তারপরে হঠাৎ করে এত শত কাণ্ড ঘটে যায়। ন্যান্সি বড় করে শ্বাস নেয়, নিজের পেটে হাত রেখে অনুভব করার চেষ্টা করে। বার কয়েক বড় বড় শ্বাস নিয়ে পেট থেকে হাত সরিয়ে নেয়। চোখ ভরে আসে কান্নায়, বিড়বিড় করে বলে, যে মানুষটাই পৃথিবী থেকেই চলে গেল কেবল 2 দিন হলো, তারই অস্তিত্ব আবার কি আমার সাথে মিশে রইল? এ কেমন ভয়ঙ্কর যন্ত্রণা আল্লাহ! যে অনুভূতি একটা মেয়ের সবচেয়ে খুশির কারণ, সেই অনুভূতি আমার আজ এমন তিক্ত কেন লাগছে? আমার ভেতরটা পাষাণ হয়ে যাচ্ছে কেন? সুগার জ্বরটা আগের থেকে যথেষ্ট কম নেই বললেই চলে, তবে জিমিনের মনটা এখনও খারাপ। সুগাকে কোনো কাজ করতে দেয়নি জাঙ্কুক, তারা 2 ভাই মিলেই সবটা সামলাচ্ছে। তাই সুগা নিজ ঘরে বসে বসেই সময় কাটায়। জিমিনও ঘর থেকে বের হয়নি, চুপচাপ বারান্দার দরজা ঘেঁষে বসে আছে। সুগা একবার ঘর থেকে উঁকি দিয়ে জিমিনকে দেখে নেয়, তারপর নিঃশব্দে জিমিনের পেছনে এসে দাঁড়ায়। জিমিন বুঝতেই পারে না। সুগা গলা পরিষ্কার করে জিমিনের পাশে বসে পড়ে। জিমিন সুগার দিকে তাকাতেই সুগা এক হাতে আগলে নেয় জিমিনকে। জিমিন আলগোছে নিজের মাথাটা সুগার কাঁধে রেখে চোখ বন্ধ করে থাকে। নীরবতা ভেঙে সুগাই বলে, গত 2 দিন থেকে এমন চুপচাপ বসে আছো জিমিন, তোমার এমন চুপচাপ স্বভাব আমার ভালো লাগে না মেয়ে। আমার ওপর একটু মায়া হয় না তোমার? জিমিন মাথা তুলে ফ্যাল ফ্যাল করে তাকায়। সুগা হাসে, জিমিনের চুল এলোমেলো করে দিয়ে বলে, এত বোকা দৃষ্টিতে তাকাও বলেই তো এতবার তোমার প্রেমে পড়ি। জিমিন মাথা নিচু করে নেয়। সুগা হাসে, মেয়েটা বুঝি বড় হয়ে গেল, এখন বুঝি অনুভূতিময় কথাগুলো সহজেই বুঝে যায়। জিমিন আর সুগা দুজনেই চুপচাপ বসে থাকে। এর মাঝে বাহির থেকে ডাক পড়ে, সুগার মা ডাকছে সুগাকে। সুগা ডাক শুনে বারান্দা থেকে উঠে এসে দরজা খুলে দেয়। জিমিনও মাথায় কাপড় দিয়ে এগিয়ে আসে। সুগাকে দেখে সুগার মা ছেলেকে জড়িয়ে ধরে, অস্থির হয়ে জিজ্ঞেস করে, তোর শরীর কেমন এখন আব্বা? একবার বাড়ির যাওয়ার লাগে না? আমি যে চিন্তায় মরা যাই। সুগা হেসে বলে, তুমি তো নানি বাড়ি গেছিলে আম্মা, আসলেই তো কাল, আজ বিকালেই চলে যাব বাড়িতে। মন মেনে নেয়, ছেলের সাথে হাজারটা কথা বলে পেছনে তাকায়, সেখানে জিমিন ছোট্ট ছোট্ট চোখ করে তাকিয়ে থাকে। মন জিমিনকে দেখে চোখ মুখ কুচকায়।
জিমিনকে সে এর আগেও কয়েকবার দেখেছে। মেয়েটা একদম বোকা আর কথা বেশি বলে, শান্ত ভাবটা তার মধ্যে নেই। তার পছন্দের উল্টো এই মেয়েটা, শুধু রূপ আর জমিদার মেয়ে ছাড়া আর কোনো দিকই খুঁজে পায় না মন। মেয়েটাকে তার যথেষ্ট অপছন্দ, অথচ এই মেয়ের সাথেই কিনা তার ছেলের বিয়ে হলো। কিভাবে হয়েছে তাও সে জানে। জিমিনের উপর মনে মনে ভীষণ ক্ষেপে আছে মন। তার ধারণা জিমিন সুগাকে ফাঁসিয়ে বিয়ে করেছে, তাই জিমিনকে দেখতেই তার হাসি হাসি মুখটা তেতোর মতো হয়ে যায়। গম্ভীর স্বরে জিমিনকে উদ্দেশ্য করে বলে, শাশুড়ি মারে দেখলে যে সালাম করণ লাগে, এই বুদ্ধিটাও কি মাথায় হয় নাই? মায়ে কিছু শিখায় নাই তোমারে? জিমিন হকচকিয়ে যায়, দ্রুত একটু এগিয়ে এসে মুখে সালাম দেয়। তাতে যে মন বেশ সন্তুষ্ট হলেন না, এটা তার মুখ দেখেই বোঝা যায়। সুগা পাশ থেকে নিচু স্বরে বলে, আম্মা ও তো ছোট মানুষ, অত বোঝে না, বাদ দাও না। মন সুগার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলে, এখন কি তোর লাইগা ছেলের বউয়ের লগে কথাটাও কইতে পারব না? সুগা সুগা হেসে সরে যায়। জিমিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মন জিমিনের কাছে এগিয়ে এসে আগের মতোই গম্ভীর স্বরে বলে, পায়ে হাত দিয়ে সালাম করণ লাগে জানো না? জিমিন দৃষ্টি এদিক ওদিক করে বলে, আমার আম্মাজান বলতেন একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা উচিত না। মন মনে মনে ভীষণ ক্ষুব্ধ হলেন, তবে এই মুহূর্তে কিছু না বলে সবটা গিলে ফেললেন। একবার সুগার দিকে তাকে একদম নিচু স্বরে জিমিনের কাছে ঘেঁষে এসে বললেন, কোনটা উচিত আর কোনটা অনুচিত ওইটা না হয় আমি আমার বাড়িতে গিয়া শিখামো তোমারে। কয়দিন আর থাকবা তোমার এই জমিদার বাপের বাড়িতে? শান্তিতে থাইকা নাও মেয়ে, এরপর আর শান্তির আশা কইরো না। জিমিন চমকায়, মন চলে যায়। মনের কথা সঠিক সারমর্ম জিমিন বুঝতে পারেনি। বোকা মেয়েটা বুঝতেই ওঠেনি তার শ্বশুরবাড়িতে ঢোকার আগে অশান্তির বীজ বোনা হয়ে গেছে তার জন্য। গ্রামের সব মানুষের খাওয়া দাওয়া শেষ, তে নিজেও খেয়ে নিয়েছে, এরপর ঘরে ঢুকেছে আর বেরই হয়নি। বের হতে মূলত ভালো লাগছে না তার। যিশোর চলে যাওয়ার পর তার সব কিছুই বিষাদ লাগে। মনে মনে ভাবে, আচ্ছা আমাদের কাছের মানুষগুলো হারিয়ে যায় কেন? কেন তারা আজীবন আমাদের সাথে থাকে না? তের প্রশ্নগুলোর উত্তর যেন আপনা আপনি আসে। মানুষ কখনো আজীবন বাঁচে না, তে জন্ম হলে মৃত্যু নিশ্চিত, এটাই নিয়তি। এই সত্যকে মেনেই আমাদের আজীবন বাঁচতে হয়। সবাই কখনোই থাকে না। কে কোথায় কিভাবে হারালো তা ধরে না রেখে আমাদের সামনে এগোতে হয়, বাঁচতে হয়, ভালো থাকতে হয়। তে দীর্ঘশ্বাস ফেলে। অভিযোগ করার জায়গা নেই কার কাছে, কার উপর করবে অভিযোগ? তের ভাবনার মাঝে জাঙ্কুকে ক্লান্ত কণ্ঠ ভেসে আসে, খেয়েছো তে? তে এক পলক তাকায় জাঙ্কুকের দিকে, ঘামে ভেজা ক্লান্ত চোখ মুখ জাঙ্কুকের। জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে নিয়ে ছোট্ট করে তে বলে, আমি খেয়েছি। জাঙ্কুক আর কিছু না বলে নিজের শার্ট করে বিছানায় শুয়ে পড়ে। ঘুমে চোখ দুটো বুঝে আসছে যেন। তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকে ছোট্ট করে বলে, জ্যাকসন ভাই এসেছে। জাঙ্কুক চোখ বন্ধ করে চোখের উপর হাত রাখে, এই অবস্থাতেই বলে, জ্যাকসন তো এখানেই থাকে, তাহলে তার আশা নিয়ে এত কথার কি আছে? তে ভাবলেশীনভাবে বলে, আমিও জানি যে জ্যাকসন ভাই এখানেই থাকে, তবে উনি চলে যাবে আর যাওয়ার সময় সাথে করে আমাকেও নিয়ে যাবে। তের এমন কথায় জাঙ্কুক অবাক হলো, চোখের উপর থেকে হাত সরিয়ে উঠে পড়ল। তের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাকে সাথে করে নিয়ে যাবে মানে? তে তখন বলল, আমি জ্যাকসন ভাইয়ের সাথে চলে যাব, আমি ওই শহরে আবারও যাব। জাঙ্কুক হুট করে ভীষণ রেগে গেল। তের মনের দিকটা বুঝে সেই 3 দিন চুপচাপ মেনে নিয়েছে সব। তার মানে তো এটা না যে তে তাকে ছেড়ে কিংবা তাকে না বলে শহরে চলে যাবে আর জাঙ্কুক এটা মেনে নেবে। তের বাহু শক্ত করে চেপে ধরে নিজের দিকে ফেরায় জাঙ্কুক। চোখ মুখ ততক্ষণে শক্ত হয়ে গেছে জাঙ্কুকের। তে অনুভূতি শূন্যের মতো চেয়ে থাকে জাঙ্কুকের মুখের দিকে। জাঙ্কুক বড় বড় শ্বাস নিয়ে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলে, কোথায় যাবে তুমি আর কেন যাবে? তে হেসে বলে, ভয় নেই জমিদার সাহেব, আমি বিশ্বাসঘাতকের মতো ছেড়ে যাব না আপনাকে। শুধু কদিনের জন্য একটু ওখানে থাকতে যাব, তারপর আবারও চলে আসব। জাঙ্কুক ছেড়ে দেয় তেকে। চোখ থেকে ঘুম উড়ে গেছে তার। এই কঠিন তে কবে বুঝবে তাকে হারানোর ভয়? এই পাষাণ পুরুষ দিনে দিনে ভেতরে ভেতরে মরণ যন্ত্রণা সহ্য করেও উপরে চুপচাপ গম্ভীর হয়ে আছে। না, এই মেয়েটি কখনোই হয়তো বুঝবে না তার এই জমিদার সাহেবকে। অনেকক্ষণ দুজন ওভাবেই বসে থাকে। এর মাঝে বাহির থেকে ডাক আসে, জ্যাকসন এসেছে, তাই তের ডাক পড়েছে। তে দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়, ঘরের দরজার সামনে গিয়েও দাঁড়িয়ে যায়।
শান্ত কণ্ঠে বলে, আপনার আর আমার মাঝে দূরত্ব বেড়েছে জমিদার সাহেব। জিসো চলে যাবার পর আপনার আর আমার দূরত্ব হয়েছে আকাশ পাতাল। আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি আমার বিশ্বাসটা ভাঙলেন কেন? তের এমন কথায় জাঙ্কুক অবাক কণ্ঠে তেকে বলল, আমি তোমার বিশ্বাস ভেঙেছি? তোমার ধারণা জিসোর এই অবস্থার পেছনে আমার হাত রয়েছে? তে তাচ্ছিল্য করে হাসে, চোখের কোণা জলে ভরে আসে তার। তে তাচ্ছিল্যভাবেই বলে, জিসো বলেছিল আপনি আর জিওন কায় মিলে সবটা করেছেন, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম জমিদার সাহেব। আচ্ছা জমিদার সাহেব, একটা কথা বলুন তো, আয়ু বুবু আর কাই দুজন মিলেই তো আপনাকে ঠকিয়েছিল, তবে আপনি শুধু ওই আয়ু বুবুকে শাস্তি দিলেন, ওই জিওন কাইকে কেন শাস্তি দিলেন না? তাকে কেন ছেড়ে দিলেন আপনি? জাঙ্গুক তখন বলল, আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম এবং এখনও আছি তে। জমিদাররা প্রতিজ্ঞা ভঙ্গ করে না, আর তা যদি হয় জিওন জাঙ্গুক, তবে তার কাছে ন্যায় অন্যায়ের মতো প্রতিজ্ঞা রাখাটাও ভীষণ জরুরি। তে হাসে, কথা না বাড়িয়ে উল্টো ঘুরে চলে যেতে নেয়। জাঙ্কুক পেছন থেকে ডাকে। তে ফিরে তাকাতে জাঙ্কুক অদ্ভুত কণ্ঠে বলে, তোমার জমিদার সাহেব বিশ্বাসঘাতক নয় তে। তুমি যদি খানিকটাও আমার ভালোবাসা বুঝতে, তবে ঠিকই দেখতে আমি বিশ্বাসঘাতক না হয়ে, ঘৃণা না পেয়ে তোমার ভরসার স্থান হতাম তে। শুধু ভালোবাসলেই হয় না তে, ভালোবাসার মর্ম হিসেবে ভালোবাসার মানুষের বিশ্বাসটাকেও আঁকড়ে ধরে রাখতে হয়, ভালোবাসার মানুষকেও ধরে রাখতে হয়। হেলায় ভুলে হারিয়ে ফেললে আর কখনোই ভালোবাসার মানুষকে ফিরে পাওয়া যায় না তে। আমি তোমার সাথে আজীবন ভালোবেসে কাটাতে চেয়েছি, কিন্তু তুমি যদি আমাকে না চাও, তাহলে আমি তোমাকে আর কোনোদিনও জোর করব না। তোমার মন চাইলে তুমি মুক্ত হয়ে যেতে পারো, ছেড়ে চলে যেতে পারো তোমার এই জমিদার সাহেবকে।